ওকে, তো আমরা গত ক্লাস পর্যন্ত কি কি শিখেছি বলো। আমরা তিনটা সনেট পড়েছিলাম, তাই না, গত ক্লাস পর্যন্ত? জি স্যার। জি স্যার। জি স্যার। তো সনেটের বিষয়গুলো কি কিছু বোঝা গেছে? হুম, না কিছুই বোঝোনি বলো? জি স্যার, বুঝেছি। হুম, আচ্ছা, তো আমরা আজকে এই তিনটা পয়েমের সাথে রিলেটেড যে সকল লিটারি টার্মসগুলো আছে তার কিছু কিছু বিষয় পড়ব। আস্তে আস্তে আরও টপিক আছে, যে টপিকগুলোতে আমরা চেষ্টা করব যে অন্যান্য টপিক যে সকল লিটারি টার্মস আছে সেগুলো পড়ে ফেলতে। তো আজকে আমরা দেখি কতগুলো পড়া যায়। তো সিলেবাস তো সবার কাছে আছে নাকি? জি স্যার। তো এখানে আমরা দেখেছি কি সিমিলে আছে, মেটাফর আছে, পার্সনিফিকেশন আছে, তার মিটোনমি আছে, সিম্বল আছে, আইরনি আছে, অনেকগুলো লিটারি টার্মস আছে। তার ভিতরে আমরা মোটামুটি মনে করো সনেটটা পড়ে ফেলেছি, সনেট কী জিনিস, তাই না? তারপর লিরিক কি এটা পড়েছি। তারপর মনে করো অ্যাকসেন্ট বলতে কি বোঝায় আমরা সেটা নিয়ে কথা বলেছি। ফুট বা মেজার বলতে কি বোঝায় সেটা নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে কাপলেট কি সেটা নিয়ে কথা বলেছি, তবে এখনও হিরোইক। তারপরে স্ক্যানশন দ্য ভার্স কীভাবে স্ক্যানশন করতে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলেছি। এইভাবে আদার্স আরও অনেক বিষয় রয়েছে যেগুলো এখানে আদার্স বলে ছেড়ে দিয়েছে। তো আমরা আস্তে আস্তে এই বিষয়গুলোকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা কাপলেট তো শিখেছি, তাই না? কাপলেট কি জিনিস সেটা পড়েছি না? জি স্যার। হুম। জি স্যার। তো অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার এই বইটা তো সবার কাছে আছে। জি হ্যাঁ, স্যার। জি স্যার। ওই বইটাতে সবাই একটু যাও, ওখান থেকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা কাপলেটটা নিয়ে একটু কথা বলবো। কাপলেট নিয়ে কথা বলেছি, তারপরও ডেফিনেশন যেটা, কারণ সেকেন্ড টাইম যখন আমি আসবো এক একটা টপিকের আমাদের সিঙ্গেল ভাবে যাচ্ছে, তাই না? আমরা অলরেডি রিডিং স্কিলস পড়েছি, তারপরে রাইটিং স্কিলস পড়েছি, তারপর আমরা পোয়েট্রি পড়ছি, এবার পড়বো কি আমরা প্রোজ, তাই না? এরপর যখন সেকেন্ড টাইম আমরা আবার রিডিং স্কিলসে যাব তখন আগের যে টপিকগুলো পড়া হয়ে যাবে ওইগুলোর কিন্তু রিভিশন চলবে এবং টেস্ট হবে। ঠিক আছে, আমি কিন্তু এইভাবে নিই। এরপর থেকে কিন্তু টেস্ট নেওয়া শুরু হবে, যেহেতু আমরা এক চক্র এখনও যাই নাই বলে আমাদের টেস্টটা এখনও আমরা শুরু করিনি। কিন্তু যখন আমরা সেকেন্ড টাইম আবার যাব তখন অবশ্যই আগের যেগুলো পড়ানো হয়ে যাবে সেগুলো রিভিশন এবং টেস্ট, আর নতুন পড়া শুরু হবে। এইভাবে আমরা নতুন পুরনোকে মিলে আগাবো। তো আমরা এখন একটানা পড়ে যাচ্ছি, সেকেন্ড টাইম এসে আমরা কিন্তু এইগুলো টেস্ট আমরা নিব। তো প্রথমে দেখো কাপলেট কি জিনিস। কাপলেট আমরা কোন সনেটে পেয়েছি বলো তো? কোন সনেটে পেয়েছি? শেক্সপিয়ারিয়ান সনেট। হুম, মানে তো এইটি শেক্সপিয়ারিয়ান সনেটে। হ্যাঁ, শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান শেক্সপিয়ারিয়ান সনেটে। অথবা শেক্সপিয়ারিয়ান অথবা সনেট এইটিন। ইংলিশ সনেট। হ্যাঁ, ইংলিশ সনেট। হ্যাঁ, ইংলিশ সনেটে, তাই তো? হুম, ওকে। তাহলে ইংলিশ সনেটে পেয়েছি, তো কাপলেটে কয়টা লাইন থাকে? দুইটা লাইন। দুইটা। দুইটা লাইন। এবং আরেকটা বৈশিষ্ট্য কি, যে শেষে যে রাইম, সে রাইম কি হয় একসাথে, তাই না? রাইম করে টুগেদার, তার হচ্ছে টু ভার্স লাইন্স রাইমিং টুগেদার। এক, তারা রাইমিং করে, রাইম হয়, তাই তো, মিলে যায়, যেটা আমরা রাইমটা পড়েছি, তাই না? সেই হিসাবে দেখো এখানে বলতে সংজ্ঞাটা কি, যে কাপলেট ইজ আ স্ট্রেঞ্জার ফর্ম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা একটা স্ট্রেঞ্জার ফর্ম। সেখানে কি থাকে? টু ভার্স লাইন্স থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি কাপলেট ইজ আ স্ট্রেঞ্জার ফর্ম হুইচ কনসিস্ট অফ টু ভার্স লাইন্স রাইমিং টুগেদার অ্যাট দ্য এন্ড। এখানে কি আয়াম্বিক, পেন্টামিটার, টেট্রামিটার এরকম কিছু কি বলা আছে? না স্যার। হ্যাঁ, না এরকম স্যার। কিছু বলা নাই। তাহলে আমাদের সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে এটা কি, কাপলেট কি এক ধরনের স্ট্রেঞ্জার, তাই না? কাপলেট ইজ আ
stanza form consisting of two verse lines rhyming together at the end, এই তো নাকি? তাহলে এইটুকুই হচ্ছে আমাদের সংজ্ঞা। যদি ব্রিফ কোশ্চেন হিসাবে আসে যে হোয়াট ইজ কাপলেট, তোমাকে এই কথাটা লিখতে হবে, মনে থাকবে? জি স্যার। এরপর আমরা চলে যাব, তাহলে কাপলেট পড়ার পর আমরা চলে যাচ্ছি হিরোইক কাপলেটটা তাহলে কি। দেখো হিরোইক কাপলেট, হিরোইক কাপলেটের সাথে এই ভার্স লাইনের সাথে দুইটা ওয়ার্ড যুক্ত হবে। ওয়ার্ডটা কি হবে? আয়াম্বিক পেন্টামিটার। তাহলে হিরোইক কাপলেট হচ্ছে ওই কাপলেটই, কিন্তু এখানে কি থাকবে? ভার্স লাইনগুলো কোন বৈশিষ্ট্যের হবে? এটা কত পেয়েছি? আয়াম্বিক পেন্টামিটার, তাই না? হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 37। দেখো জি স্যার পেয়েছি। তাহলে কাপলেট ইজ আ পেয়ার অফ আয়াম্বিক পেন্টামিটার ভার্স লাইন্স হুইচ রাইম টুগেদার অ্যাট দ্য এন্ড দিয়ে এই যে উদাহরণটা যেটা আমরা অলরেডি শেক্সপিয়ারিয়ান সনেটে পেয়েছি। তাহলে ওখানে ওটা যে কাপলেট সেটা সিম্পল কাপলেট নাকি হিরোইক কাপলেট? শেক্সপিয়ারিয়ান সনেটে যেটা আছে হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট। ওকে, তাহলে আমরা যদি হিরোইক কাপলেটের সংজ্ঞা যাই তাহলে আমরা কি বলতে পারি যে heroic couplet is stanza form consisting of, এইখানে যে এইটুকু আছে তার সাথে শুধু কি যোগ হবে বলো তো? আইএমপিক পেন্টামিটার। হ্যাঁ, টু আয়াম্বিক পেন্টামিটার ভার্স লাইন্স, তাই তো? আয়াম্বিক পেন্টামিটার ভার্স লাইন্স রাইমিং টুগেদার অ্যাট দ্য এন্ড, এইটুকু কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই হলো আমাদের কাপলেট নিয়ে কথা, হিরোইক কাপলেট নিয়ে কথা, ঠিক আছে? ফুট মেজার অ্যাকসেন্ট তো আমরা পড়েছি, টার্সেট এগুলো আমরা অন্য কবিতার সাথে যেটা আসবে সেটা পড়বো। রাইম কি সেটাও আমরা অলরেডি পড়েছি, তাই তো? রাইম কি বলো তো? রাইমের সঙ্গে আমরা কি কি বলবো? হোয়াট ইজ রাইম? রাইম নিয়ে কি এখানে কোনো কথা আছে তোমাদের এনএবিসিতে? দেখো তো রাইম নিয়ে কোনো কথা আছে কিনা। রিদম আছে কিন্তু রাইমটা নেই মনে হয়, তাই তো? স্যার রাইম রয়্যাল আছে, রাইম নেই শুধু। হ্যাঁ, রাইম রয়্যালটা আলাদা জিনিস, আমরা শুধু রাইম নিয়ে আপাতত দেখব। তাহলে রাইমের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি দেখো। আমি তো লিখে দিব কোশ্চেন আছে, তারপর দেখি রাইম, তাই তো? হোয়াট ইজ রাইম? রাইম ইন লিটারেচার, রাইম ইন লিটারেচার, এই সংজ্ঞাটাকে আমরা নিতে পারি যে রাইম হচ্ছে কি দ্য করসপন্ডেন্স অফ টু অর মোর ওয়ার্ডস উইথ সিমিলার সাউন্ডিং ফাইনাল সিলেবাস প্লেসড সো অ্যাজ টু ইকো ওয়ান অ্যানাদার, যাতে ইকো হয়, একটা সাউন্ড হয়, তাই না? তাহলে এটা হচ্ছে রাইম। সেটা রাইমটা কোথায় হয়? রিদম আর রাইম কিন্তু ভিন্ন, ঠিক আছে তো? হ্যাঁ, রাইম কোথায় হয়? তাহলে আমরা এটাকে যদি একটু এই জায়গাতে দেখাই দিয়ে আমরা একটু নিজের মতো করে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো। দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা বলতে পারি কি জায়গায় কি হলো, একটু বোল্ড করে দিতে হবে। যে রাইম ইজ দ্য correspondence of two or more words with similar sounding final syllables, similar sounding final syllables place so এভাবেই প্লেস করা হয় as to echo one another, একটা সাথে আরেকটা যেন ইকো করে, একটা প্রতিধ্বনি হয়। আর রাইম ইজ ইউজড বাই পোয়েটস and occasionally by prose writers to produce sounds appealing to the reader's sense and unify prosaic form, বিশেষ করে prosaic form তো আছেই, তাই না? ইউনিফর্ম অ্যান্ড এস্টাবলিশ আ পয়েম স্টেনজাইক ফর্ম। তাহলে আমরা স্টেনজাতে মেনলি এই নামগুলো পেয়ে থাকি। তাহলে যদি শুধু পরীক্ষাতে আসে যে রাইম কি জিনিস, তাহলে আমরা ব্রিফ কোশ্চেন হিসাবে উপরের সংজ্ঞাটা শুধু আমরা দিতে পারি, ঠিক আছে তো? তো রাইম কি শুধু পোয়েট্রি ইউজ করে নাকি প্রোজ রাইটার ইউজ করতে পারে?
বলো। প্রোজরাও ইউজ করতে পারি। তো প্রোজ রাইটাররাও ইউজ করে থাকে অকেশনালি বাই প্রোজ রাইটার্স টু প্রডিউস সাউন্ডস appealing to the reader's sense and to unify and establish a poem's stanzaic form. এই হচ্ছে আমাদের রাইমের ব্যাপারটা। মূল কথা হলো পাশাপাশি মানে একদম পরপর দুইটা বা তিনটা বা তার পরবর্তী কোনো লাইনের সাথে যদি কোনো লাস্ট ওয়ার্ডের লাস্ট সিলেবালের সাথে সাউন্ডের সিমিলারিটি হয়, মিলে যায়, তাহলে যে সাউন্ডটা তৈরি হবে পড়ার কারণে, ঠিক আছে তো, সেটাকে আমরা বলবো রাইম। হ্যাঁ, আমরা বাংলা অনেক রাইম পড়ছি না, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাহলে টিম আর কার সাথে মিলবে? ডিম। ডিম। তাহলে আসলে কি টিম আর ডিমের সাথে তাহলে টিম, ইম, তাহলে সাউন্ড কোনটা, লাস্ট সাউন্ড কোনটা বলো? টিম, ইম, ইম। ইম, তাই তো? ডিম, শুধু ম থাকলে কিন্তু সাউন্ডটা কমপ্লিট হবে না। মনে করো আমি মোম বললাম শেষে, আর আগে বললাম টিম, তাহলে কি মিলবে টিম আর মোম? না স্যার। তাহলে No, সিমিলার sir. সাউন্ড হলে এখানে ইম, ইম যে সেন্সটা সেটা থাকতে হবে। হ্যাঁ, এইটা একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে এগুলো একটু পড়ে ফেলবা সুন্দর করে। এরপর আমরা সিলেবাস ভিত্তিক একটু কিছু পড়ে নিই, তারপরে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সনেট আর লিরিক নিয়ে তো কথা বলার দরকার নেই, অলরেডি আমরা কথা বলেছি, তাই না? জি স্যার। সনেট এবং লিরিক নিয়ে অলরেডি আমরা কথা বলেছি, এগুলো নিয়ে কথা হয়েছে, অ্যাকসেন্ট হয়েছে, অ্যাকসেন্ট, ফুট মেজার, কাপলেট, হিরোইক কাপলেট, স্ক্যানশন। হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যানশন, একটু ওয়েট করো তো, একজন মনে হয় যুক্ত হতে পারছে না এখানে, যুক্ত হতে পারছে না কেন? লিঙ্কটা কি ঠিক আছে? সমস্যা নেই। লিখে দাও যে কোন গুগল ক্লাসরুম দিয়ে কাজ করছে সেটা একটা ছবি দিবে, কোন গুগল মিট কোনটা ইউজ করছে সেটা দেখতে পারো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে প্রথমটাতে, সিমিলি। হ্যাঁ, সিমিলিটা কি সেটা আমরা একটু দেখি। দেখো, সিমিলি এর মানে হলো সিমিলার অর লাইক, মানে একই রকম। এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ সিমিলিস থেকে এসেছে, যার অর্থ হলো কি একই রকম। দুটা বিষয়ের সাথে আমরা তুলনা করে একটা লিঙ্ক বোঝানোর চেষ্টা করব। সিমিলি দ্বারা দুটি বিষয়, বস্তু বা ব্যক্তির মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্য প্রকাশ করায় ব্যবহার করা হয় এটাকে। হ্যাঁ, তাহলে আমরা প্রধানত এখানে বলছি ইংলিশ লিটারেচার, সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ, হ্যাঁ, ইন হুইচ টু এসেন্সিয়ালি ডিসিমিলার অবজেক্টস অ্যান্ড কনসেপ্ট। তাহলে তুলনা করা হয় কার কার ভিতর, সিমিলার অবজেক্ট নাকি ডিসিমিলার অবজেক্ট? ডিসিমিলার অবজেক্ট। Similar objects or concepts are explicitly compared. শব্দগুলো খেয়াল করো, এক্সপ্লিসিটলি কম্পেয়ার্ড, এক্সপ্লিসিটলি আর ইমপ্লিসিটলি এই দুটোর মিনিং আছে উইথ ওনাদের। এক্সপ্লিসিটলি মানে হচ্ছে আমি যে তুলনা করে কি বোঝাতে চেয়েছি, ঠিক আছে তো, আমরা সেইটাকে বুঝিয়ে দিব, প্রকাশ করে দিব। যেমন আমি যদি এখানে বলি যে হি ইজ আ লায়ন, এখানে আমি কি বলতে তুলনা করেছি, সেই শব্দটাকে ইউজ করেছি আমি। হি এবং লায়নকে যে তুলনা করলাম, হিকে যে লায়নের সাথে তুলনা করলাম, আমি তো কিছু বোঝানোর জন্য তুলনা করেছি, তাই না?
এখানে কোনটা বোঝাতে ইউজ করেছে বলো তো? তাকে, হিকে? মানে সে Lion. লায়নের মতো, এটা বোঝায়। লাইনের মতো তো অবশ্যই, কিন্তু কিসের জন্য তুলনা করেছি, কি বোঝাতে তুলনা করেছি আমি? বীরত্ব বা এরকম কিছু একটা। সাহসিকতা, তাই না, বা হচ্ছে ক্ষমতা, সাহসিকতার জন্য। বা হয়তো বা বৈশিষ্ট্য বোঝায়। হিংস্রতা। হ্যাঁ, কিছু একটা তো বৈশিষ্ট্য আমি দিতে বোঝাতে, তাই না? আমি তো তাকে এমনি এমনি লায়ন বলবো না, যে বললাম হি ইজ অ্যান অ্যাস, মানে কি, সে একটা গাধা। এই সে একটা গাধা, এর মানেটা দিয়ে আমি কি তাকে গাধাই বলেছি, নাকি একটা কোয়ালিটিকে নির্দেশ করতে চেয়েছি? সেই কোয়ালিটিটা কি? একটা কোয়ালিটি, বৈশিষ্ট্য। এটা কি, সেই কোয়ালিটিটা কি, কোনটা? সে নির্বোধ নির্বোধ। বা অলস এরকম কিছু একটা। বোকামি, তাই তো, ফুলিশনেস, তাই তো, বোকা, বোকামি, তাই তো। তাহলে আমি কি এখানে সেই শব্দটা ইউজ করেছি? বলো, সেই শব্দটাকে এখানে ইউজ করেছি আমি, যে আমি যেটা আচ্ছা। না। যেটা বোঝাতে চেয়েছি? তাহলে যদি ব্যবহার না করি তাহলে এটা হলো ইমপ্লিসিট। ইমপ্লিসিট, ঠিক আছে তো? ইমপ্লিসিট জি। মানে আমি প্রকাশ করব না আমি কিসের জন্য তুলনা করেছি, আমি কি বোঝাতে তুলনা করেছি। আমি জাস্ট বলতেছি ইউ আর আ রোজ, মানে কি, তুমি কি আসলে গোলাপ, তাই বোঝাতে না, চেয়েছি, নাকি সৌন্দর্য বোঝানো হচ্ছে। গোলাপের মতো সুন্দর। সুন্দর বলেছি নাকি, যে ইউ জি। আর আওয়ার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ট্যাগর, তুমি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর। তাহলে সে কি আসলে রবীন্দ্রনাথ ট্যাগর, নাকি না। কবি, তার যে কোয়ালিটি, কবি কবি ভাব, নাকি সে কবিত্ব বোঝাতে আমরা কিন্তু এখানে ব্যবহার করছি। অতএব এখানে আমরা কিন্তু কি করতে ব্যবহার করেছি, কোন কোয়ালিটি বোঝাতে ব্যবহার করেছি, সেটা কিন্তু ইউজ করি নাই। এটা যেহেতু আমরা এক্সপ্লিসিটলি বলি নাই, আমরা ইমপ্লিসিট করেছি। তাহলে সিমিলিতে কি ইমপ্লিসিট হবে না এক্সপ্লিসিট হবে বলো তো? সিমিলি এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট, তার মানে তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। বলতে পারি কি, যে হি ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ আ লায়ন, নাকি? অথবা বলতে পারি কি, হি ইজ অ্যাজ হেনাস অ্যাজ আ লায়ন, মানে কি সে লায়নের মতো শক্তিশালী বা লায়নের মতো হিংস্র, তাই তো? তাহলে কি আমি কি এখন বুঝিয়েছি তাকে আমি কেন তুলনা করেছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝানো। এখন আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। একটু মিউট রাখতে হবে, কারো কাছ থেকে সাউন্ড আসতেছে। তাহলে আমি যদি বলি হি ইজ অ্যাজ ফুলিশ অ্যাজ অ্যান অ্যাস, অথবা বলতে পারি কি, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। ঠিক আছে, তাহলে দেখো এগুলো আমি উল্লেখ করে দিয়েছি যে আমি আসলে কোন কোয়ালিটিকে তুলনা করে বোঝাতে আমি এই যে কম্প্যারিজনটা করেছি, তুলনাটা করেছি, তাই তো? তাহলে কম্প্যারিজনটা হবে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে। হি আর লায়ন কি এক? বলো। না স্যার। তারপরে না ইউ স্যার, আর না ইউ স্যার। আর রোজ কি এক? না। না হি আর স্যার। অ্যাস এক না, না স্যার। ইউ আর রবীন্দ্রনাথ এক না। মানে দুটা ভিন্ন জিনিস, ব্যক্তি, বস্তু ইত্যাদি, কিন্তু ভিন্ন, এবং তাদের মধ্যে আমি তুলনা করব একটা জিনিসকে বোঝানোর জন্য। হুম, সিমিলি কি তাহলে এক্সপ্লিসিট হবে? হ্যাঁ, এটা তো সেটাই আমরা পড়লাম সংজ্ঞাতে। এই যে সিমিলিতে আছি না আমরা, যে আর এক্সপ্লিসিটলি কম্পেয়ার্ড। সিমিলি ইজ অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস অর কনসেপ্টস। ঠিক আছে তো? এবং মেইনলি এখানে লাইক এবং অ্যাজ, এই দুইটা প্রিপোজিশন বা কনজাংশন ইউজ করা হয়। কখনো এরা কনজাংশন হিসেবে বসে, কখনো প্রিপোজিশন আকারে বসে। লাইক এবং অ্যাজ দিয়ে প্রধানত কোয়ালিটিটাকে বুঝিয়ে দেওয়া হয়। কখনো কোয়ালিটিটা ওই সেন্টেন্সের ভিতরে থাকতে পারে, আবার কখনো কোয়ালিটিটা নাও থাকতে পারে। ঠিক আছে তো? মানে তার মধ্যে না থেকে তার আশে বা পূর্বের সেন্টেন্সে বা পরের সেন্টেন্সে থাকতে পারে, কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে তো? বুঝিয়ে দেওয়া হবে যে আমি আসলে কি বলতে চেয়েছি। এটা এখানে এক্সপ্লিসিট তুলনা করা হবে, এক্সপ্লিসিটলি তুলনা করা হবে। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল করব। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন বলছে, লাভ ইজ লাইক ওয়ার, ভালোবাসাটা অনেকটা যুদ্ধের মতো। কেন যুদ্ধের সাথে তুলনা করা হলো? পরবর্তীতে এক্সপ্লিসিট করা হয়েছে কিভাবে। ইজি টু বিগিন, যুদ্ধটা শুরু করা সহজ,
বাট ভেরি হার্ড টু স্টপ। কিন্তু এটা থামানো কঠিন। তাহলে যুদ্ধ যেমন শুরু করা সহজ কিন্তু থামানো কঠিন, তেমনি ভালোবাসাও শুরু করা সহজ কিন্তু এ থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, অতএব যুদ্ধ শুরু করতে যেও না, কিন্তু যুদ্ধ শুরু করলেই সমস্যা আছে, এ থেকে কোনো মুক্তি মিলবে না। অতএব জীবনটাকে আগে বুঝে নাও, নিজের শক্তি গড়ে নাও, তারপর যুদ্ধে নেমো, তা না হলে কিন্তু সমস্যা আছে। এবার হচ্ছে লাইফ উইদাউট লাভ, ভালোবাসাবিহীন জীবন ইজ লাইক আ ট্রি, অনেকটা একটা গাছের মতো। তাহলে গাছের সাথে কেন তুলনা করলো? উইদাউট ব্লুসমস অর ফ্রুট, যার কোনো ফলাফল নেই, যার কোনো ফল নেই। তাহলে ভালোবাসাহীন জীবন, দেখো একসাথে প্রথমে বললো কি ভালোবাসাটা যুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, শুরু করা সহজ কিন্তু বন্ধ করা, স্টপ করা কঠিন। কিন্তু এখানে আবার বলতেছে ভালোবাসাহীন জীবন, সেটা হচ্ছে একটা গাছের মতো। কেমন গাছ, কি অর্থে তুলনা করলাম? যে ভালোবাসা না থাকলে একটা গাছের ব্লসমস। যেমন কোনো ফল থাকে না, শূন্যতা, জীবনটা শূন্য শূন্য লাগে নাকি? তারপর আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, আমি তুলনা করলাম, তাই তো, আমাকে কার সাথে? ক্লাউডের সাথে। কি বোঝানোর জন্য? লনলিনেস বোঝানোর জন্য, যে আমি কতখানি একাকী। একটা মেঘ যেমন একা, তেমনি আমিও তেমনি একা। ঠিক আছে, তার মানে দেখো তো, সেন্টেন্সের ওই সেন্টেন্সের ভিতরে হোক, ওই সেন্টেন্সের বাইরে হোক, বা অন্য কোনোভাবে আগে পিছে হোক, আমি এক্সপ্লিসিটলি বোঝানোর চেষ্টা করব যে আমি দুটা জিনিসের মধ্যে তুলনাটা কেন করেছি। কি কথা কি বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে একটা সেন্টেন্সে, এবং বিশেষ করে কি থাকবে, লাইক এবং অ্যাজ, এই দুইটা কি থাকবে, প্রিপজিশন বা কনজাংশন আমাদের কনজাংশন। ব্যবহার হবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসাবে দেখব। তাহলে অ্যাজ, লাইক, এই দুটো আমরা সবসময় পাবো। তাহলে আমরা আমরা যে তিনটা সনেট পড়েছি, এই তিনটা সনেটের কোনো জায়গাতে কি আমরা সিমিলির ব্যবহার পেয়েছি? একটু তোমরা তিনটা সনেট দেখো, দেখে আমাকে একটু বলার চেষ্টা করো যে স্যার এই জায়গায় সিমিলির ব্যবহার আছে। দেখি তোমরা কি বুঝলা, সিমিলিটা খুঁজে বার করতে হবে। তোমরা কি খুঁজে বার করো? স্যার প্রথমটায় আছে, প্রথমটাতেই তো। লাস্টের লাইনের আগের লাইনে। দেখো, অ্যাজ থাকলে কিন্তু হবে না, মনে করো না যে আমার অ্যাজ থাকলেই হবে। ঠিক আছে, তো অ্যাজটার সাথে তুলনার ব্যাপারটা এসেছে কিনা সেটা কিন্তু খেয়াল করতে হবে। তুমি এখানে অ্যাজ পেয়েছো মানেই হয়ে গেছে, অ্যাজ দিয়ে কাউকে তুলনা করা হয়েছে কারোর সাথে? বলো, এখানে কোনো কম্পারিজন আছে? না স্যার। অথবা লাইক স্যার দিয়ে? হাউ ডু আই লাভ ডি ওটাতে আছে তো আচ্ছা, তাহলে আমরা সনেট 18-এ পেলাম না, মনে করো সনেট 19-এ পাই কিনা দেখি। দেখো তো, সনেট 19-এ আছে বা অন ইজ ব্লাইন্ডনেসে আছে কি? এখানেও আমাদের সিমিলির ব্যবহারটা নেই, এখানে মেটাফোরের ব্যবহার আছে। নেই স্যার। তার বলছে সনেট, আচ্ছা এবার গেল হচ্ছে এটাও এক সনেট। কোথায় আছে বলো তো এটা? As men strive for right, as they turn from praise. এটা তো স্যার। How do I love you? এখানে কি কারোর তুলনা আছে? না স্যার। হ্যাঁ, অবশ্যই একটা তুলনা আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, আমি পিওরলি সাথে তুলনা করছি, পিওর বিষয়টা বোঝানোর জন্য আমার তুলনা আছে, কিন্তু পিওর। Yeah. I love thee purely as they turn from praise. মানে হ্যাঁ, কৃতজ্ঞতা। হ্যাঁ, তাহলে যে অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, তাই তো, এইটা করতে গিয়ে যে পিওরিটি আসে, ঠিক সেই রকম পিওরিটি বোঝানোর জন্য, বা এই যে ধরনের স্বাধীনতা বা ফ্রিডমের জন্য মানুষ যুদ্ধ করে, সেই রকম ফ্রিডম বোঝাতে আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি। অতএব এখানে কিন্তু আমরা পেয়েছি। আরেকটা আমরা যাই, আমরা আরো দুটা পয়েমে আসি। একটা হলো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এটা একটু দেখি, এখানে আমরা সিমিলির ব্যবহারটা ব্যাপক পরিমাণে পাবো। আর হচ্ছে টু ড্যাফোডিল।
এখন এই কবিতা দুটো পড়ার পর আমাকে একটু বলবা এই কবিতাতে দেখো তো কোনো সিমিলির ব্যবহার আছে কিনা। ফার্স্ট লাইনে আছে আই প্রথম ওয়ান্টেড টু লাইনেই হেভ। আছে স্যার। প্রথম লাইনেই আছে। দেখো এই যে প্রথম লাইনে আছে অ্যাজ আ ক্লাউড। ভেরি গুড। তারপরে আরো দেখি তো আরো তোমরা পাও কিনা। The stars that shine এই যে সেকেন্ড এই প্যারাতে। যে এই তো কন্টিনিউয়াস বোঝাতে নাকি যে কন্টিনিউয়াসলি তারা শাইন করছে কিভাবে অ্যাজ দ্য স্টারস দ্যাট শাইন। ঠিক একটু মিউট রাখতে হবে, যার ইয়ারফোন ইউজ করছো না সে কিন্তু মিউট রাখবে। মির্জা তোমার ধারে কাছে সাউন্ড আসতেছে, হ্যাঁ মোহাম্মদ মির্জা, মির্জা তো না মিরাজ। হ্যাঁ। আচ্ছা দেখো একটু বুঝছো কিনা একটু খেয়াল করবা, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখি তো আর কত আর নাই তাই না, মোটামুটি না এখানে আর নেই। আর নেই। এবার টু ড্যাফোডিলে যাই দেখি এখানে পাই কিনা, এইটুকুর মধ্যে পাই কিনা দেখো তো। না স্যার এখানে নেই। আছে না স্যার। এই যে অ্যাজ দিয়ে, হ্যাঁ ওই যে তুমি আচ্ছা স্যার we have a short test today. you haste away so soon as yet the early rising sun has not attained his noon, হ্যাঁ জি স্যার এখানে আছে। এত দ্রুত যে এখনো পর্যন্ত সূর্যই উঠতে পারেনি, এরকম আর কি বিষয়টা। তারপরে এইখানে আছে অনেকগুলো নাকি উই হ্যাভ, আচ্ছা এই যে এখানে as short as spring, হ্যাঁ we have as short as spring as quick a growth to mid decay, হ্যাঁ তারপর হচ্ছে লাইক টু দ্য সামারস রেইন, ড্রাই অ্যাওয়ে আমরা শুকিয়ে যাই কিভাবে কেমন, লাইক টু দ্য সামারস রেইন, সামার শ্রী। অথবা অ্যাজ দ্য পার্লস অফ মর্নিং ডিউ নেভার টু বি ফাউন্ড, অথবা মর্নিং ডিউ এর মতো যে মর্নিং পার্ল, এই পার্ল যেমন শিশির যেমন শুকিয়ে যায় খুব দ্রুত, তেমনি আমরাও মরে যাওয়ার পর শুকিয়ে যাব। তোমাদের কারো কাছ থেকে খুবই সাউন্ড আসতেছে এক ধরনের চিকন, হ্যাঁ একটু মিউট রাখো। আচ্ছা তাহলে সিমিলির ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এভাবে আস্তে আরেকটা আস্তে প্রশ্ন করতে পারি? প্র্যাকটিস করতে থাকো সিমিলি। হ্যাঁ বলো। স্যার এই যে সিমিলিতে সব যে সেন্টেন্স গুলো থাকে এখানে কি লাইক অথবা এর সবসময় থাকবে? অবশ্যই অবশ্যই, এটা তো যেমন বলাই হলো, এখানে তো আমরা বলাই হলো। হ্যাঁ এখানে বলেছি তো, হ্যাঁ এই যে এখানে বলা হয়েছে তো, ইন দিস ফিগার অফ স্পিচ লাইক অর অ্যাজ আর ইউজ টু কম্পেয়ার, এটা বলাই হয়েছে। হ্যাঁ তবে বুঝতে হবে লাইক বা অ্যাজ থাকলেই যে সিমিলি হবে তা নাই, তবে তার ভিতরে একটা তুলনামূলক সেন্স থাকতে হবে। যদি তুলনামূলক সেন্স থেকে কারণ বোঝায় তাহলে কিন্তু হবে না আবার। হ্যাঁ যেমন একটা সেন্টেন্স যদি আমি বলি যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার, এটা কি সিমিলি? সিমিলি কি না? জি স্যার। জি স্যার। জি স্যার। হি ইজ টায়ার্ড অ্যাজ হি ওয়ার্কড হার্ড, এটা কি সিমিলি? না স্যার। কারণ না স্যার। না স্যার। তুলনা বুঝাই নাই। অতএব অ্যাজ থাকলেই যে সিমিলি হয়ে যাবে তা কিন্তু নয়, তোমাকে বুঝতে হবে যে কারণ বা সময় এরকম কিছু বোঝাচ্ছে কিনা। এটা একটু খেয়াল করো, তুলনা হলে শুধু সিমিলি হবে। ঠিক আছে? ওকে স্যার এরপরে আমরা নেক্সটটা চলে যাব, সেটা হচ্ছে মেটাফোর। মেটাফোরে চলে যাব। মেটাফোর কি? এটাও ওই একই ধরনের কম্প্যারিজন, কিন্তু এখানে একটু মিউট রাখো, তোমাদের কারো কারো খুবই সাউন্ড হচ্ছে। সাউন্ড করলে তো হবে না গো, এটা যেহেতু রেকর্ড থেকে যায়, সাউন্ড করলেই সমস্যা। দেখো মেটাফোর কি? মেটাফোরও হচ্ছে দেখো যা দ্বারা দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা করা বোঝাবে, কোনো রকম মানে কোয়ালিটি বা এই জাতীয় জিনিস না, বা আমরা কাউকে তুলনা করে বোঝাচ্ছি তাই না, এটা হবে ইমপ্লিসিট, মানে আমি যা বলতে বোঝাতে যাচ্ছি সেটা ইমপ্লিসিট থাকবে। তাদেরকে আমরা সরাসরি তুলনা করব
কিন্তু তুলনীয় বিষয়টা হবে কি ইমপ্লিসিট, মানে যেটা আমরা অলরেডি প্রথম দিকে বলেছিলাম হি ইজ আ লায়ন। এখানে কি আমরা কোয়ালিটিটা নির্দেশ করেছি? না স্যার। না স্যার। তার মানে এটা হচ্ছে ইমপ্লিসিট। আমরা সরাসরি তাকে তুলনা করেছি, কোনো অ্যাজ বা লাইক দিয়ে কিন্তু মানে সেন্সটা আনি নাই যে আমি তুলনা করেছি, আমি তাকে সরাসরি লায়ন বলেছি। আমি বলি নাই হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। এখানে কি তুলনাটা কি সরাসরি হয়েছে? বলো। এখানে কিন্তু তুলনাটা হয়নি। সরাসরি হয়নি, কিন্তু এই জায়গাতে তুলনাটা কিন্তু সরাসরি হয়েছে। জি। অতএব ডাইরেক্ট কম্প্যারিজন বাট ইমপ্লিসিট, ডাইরেক্ট বাট ইমপ্লিসিট কম্প্যারিজন, ঠিক আছে? তো তাহলে আমরা যদি বলি যে সিমিলি এবং মেটাফরের মধ্যে তুলনা করি, যদি আমরা simile is a figure of speech in which উম্মে নিহা, তোমার ওখান থেকে সাউন্ড আসছে, হ্যাঁ তুমি একটু মিউট রাখো, যখন কথা বলবা অমনি আনমিউট করে কথা বলবা, আবার মিউট করে রাখবা। Simile is a figure of speech in which an explicit comparison is made, তাই তো, between two similar না dissimilar Dissimilar. Dissimilar object. সিমিলার। objects, তাই তো। আচ্ছা আমরা বলতে পারি dissimilar persons, objects or concepts। এইটা হচ্ছে আমাদের সিমিলির সংজ্ঞা। অন্যদিকে metaphor is a figure of speech in which an implicit and direct is made between, এখানে কি টু ডিসিমিলার হবে? সিমিলার। না, Dissimilar. ডিসিমিলারই থাকবে, ডিসিমিলারই থাকবে, তুলনাটা ডিসিমিলারের মধ্যে হবে, টু ডিসিমিলার পারসন। শুধুমাত্র এখানে হচ্ছে কি দেখো এক্সপ্লিসিট অ্যান্ড আমরা বলতে পারি ইনডাইরেক্ট, এটা আমরা যোগ করতে, এটা হচ্ছে এক্সপ্লিসিট অ্যান্ড ইনডাইরেক্ট কম্পারিজন। সংজ্ঞা দুটাই এক, শুধু এই জায়গাতেই দেখো এটা ইমপ্লিসিট ডাইরেক্ট আর এক্সপ্লিসিট ইনডাইরেক্ট, বাকি সংজ্ঞা পুরোটা এক এবং উদ্দেশ্যও এক, তাই তো। দুটা জিনিসের মধ্যে তুলনা করে দেখানো, উদ্দেশ্যও কিন্তু এক। উদ্দেশ্য কি? একটা কোয়ালিটিকে নির্দেশ করা, একটা বিষয়কে নির্দেশ করা, যেখানে একটা জায়গাতে কোয়ালিটিকে বলে দেওয়া হয়েছে আর একটা জায়গাতে কোয়ালিটিকে ইমপ্লিসিট রাখা হয়েছে, সেটা পারলে রিডার বুঝে নিক যে আমি আসলে কি বলতে এখানে ব্যবহার করেছি এইটা। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি মেটাফোরের, যেমন অল দ্য ওয়ার্ল্ড আর স্টেজ। বলো তো এখানে কার সাথে কাকে তুলনা করা হয়েছে? অল দ্য ওয়ার্ল্ড আর স্টেজ, পৃথিবীর সাথে। কাকে তুলনা করা হয়েছে? পৃথিবীর পৃথিবীর সাথে সাথে রাষ্ট্র। মঞ্চে। না, পৃথিবীকে তুলনা করা হয়েছে স্টেজের সাথে পৃথিবীকে স্টেজের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। স্টেজ মানে কি, হচ্ছে নাট থিয়েটার নাকি? অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, তাহলে স্টেজ এবং ওয়ার্ল্ডের সাথে তুলনা করা হয়েছে দিয়ে কি বোঝানো হচ্ছে? যে জীবনটা একটা নাট্যশালা, যেখানে মানুষ আসে আর যায়। হ্যাঁ, যেমন আজকেই মোটামুটি আমাদের গ্রামে একজন মারা গেল, আমাদের থেকেও কম বয়সী একটা মেয়ে। তারপরে আমার আরেকটা গ্রামে আরেক আত্মীয়, মোটামুটি প্রায় মুমূর্ষু অবস্থা, দেখা যাচ্ছে তারা একসময় পৃথিবীতে এসেছিল, আজকে তারা পৃথিবী থেকে কেউ চলে গেছে আর প্রতিনিয়ত যাচ্ছে, বিভিন্ন কারণে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই আর কি কোনো সুযোগ আছে পৃথিবীতে আসার? বলো। না স্যার। আর কোনো সুযোগ নেই। পৃথিবী যদি আরো কোটি 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 বছরও আবার নতুন করে সৃষ্টি হয়, আমার আর সুযোগ নেই ওইভাবে, ওই পরিবেশে, ওই আত্মীয়ের মধ্যে, ওই মানুষগুলোর মধ্যে আর কখনো ফিরে আসা। ঠিক আছে? জীবনটা খুবই কি, খুবই মানে মানে আমাদের কাছে কি খুবই মূল্যবান না? জীবনটাই তো একটা, জি স্যার। আর কিছু মূল্যবান আছে? বাকি আর কিছু আছে জীবনের থেকে মূল্যবান আর কিছু আছে? বলো।
না স্যার। হ্যাঁ, জীবনের থেকে আর কিছুই মূল্যবান না। হ্যাঁ, টাকা পয়সা, ভালোবাসা, আত্মীয়, কোনো কিছুই আর মূল্যবান নেই। হ্যাঁ, সব কিছুই জীবনের কাছে অমূল্য, মানে মূল্যহীন। অমূল্য আরেক জিনিস, কথা। ওকে, তো যাই হোক, তাই ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, তাহলে এখানে এটা একটা কি কম্প্যারিজন, কিন্তু এটা কি মেটাফোর, তাই না? একইভাবে দেখো তো, লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, জীবনটা কেমন? ব্রোকেন উইং বার্ডের মতো ডানা ভাঙা পাখির মতো। ডানা ভাঙা পাখির মতো। হ্যাঁ, সেই ডানা ভাঙ্গা পাখির মতো। পাখির মতো বলবো না, বলবো পাখি। মতো বললে তো ইনডাইরেক্ট হয়ে গেল তুলনাটা, তাই না? আর সিমিলি হ্যাঁ, এটা সিমিলি হচ্ছে হয়ে গেল। মেটাফর। স্যার মেটাফোরে অ্যাজ আর লাইক থাকবে না, তাই না না? না না, এটা থাকবে না। হ্যাঁ, তাহলে হচ্ছে, শুধু সিমিলিতে থাকবে। হ্যাঁ, এটা একবারে সরাসরি তুলনা করা হবে। বলা হবে তুমি এই, তুমি এর মতো বলা জি হবে জি না, যে তুমি গোলাপের মতো বলা হবে না, বলা হবে তুমি গোলাপ। হ্যাঁ, তুমি গোলাপ। জি তুমি তুলনা হচ্ছে, করা হবে। লাইফ হচ্ছে কি ডানা ভাঙ্গা পাখি, মতো বলার দরকার নেই। একইভাবে জুলিয়েট ইজ দ্য সান, জুলিয়েট কি বলো? সূর্য। 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 হ্যাঁ, তারপর হচ্ছে কি দেখো, দ্য সান ইন দ্য ওয়েস্ট, অতএব ওয়েস্টের যে সানটাকে, পশ্চিম দিকের সূর্যকে তুলনা করা হয়েছে কার সাথে? আর ড্রপ অফ বার্নিং গোল্ড, তাই তো? গোল্ড যখন বার্নিং করে পোড়ানো হয়, গলানো হয়, তখন এক ড্রপ করে পড়লে যেমন লাগে, ওই রকম দ্য সান ইন দ্য ওয়েস্ট ওয়াজ আ ড্রপ অফ বার্নিং গোল্ড। আবার বলা হচ্ছে কি, দ্য সান ওয়াজ আ টোডলার, সান হচ্ছে ওই ছোট বাচ্চার মতো যে শুধু হাঁটতে শিখেছে, টোডলারের মতো। টোডলারের মতো বলবো কি, নাকি টোডলার? টোডলার। টোডলার। তাহলে দেখো, Toddler। চোদলার। দুটো জিনিসের তুলনা করা হয়েছে, কোনো লাইক বা অ্যাজ এর ব্যবহার থাকবে না, এখানে সেটা বলা হয়েছে। ঠিক আছে, ইন লিটারেচার মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স আ কম্প্যারিজন বাই ডাইরেক্টলি অ্যান্ড ইমপ্লিসিটলি রিলেটিং ওয়ান থিং টু অ্যানাদার আনরিলেটেড থিং, মানে ডিসিমিলার থিংস। আনলাইক সিমিলি, মেটাফোর্স ডু নট ইউজ, খেয়াল করো, ডু নট ইউজ ওয়ার্ড সাচ অ্যাজ লাইক অর অ্যাজ, এগুলোকে আমরা ব্যবহার করি না। কোথায় করি না? মেটাফোরে। তার মানে দুটাই কম্প্যারিজন, কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা ডাইরেক্ট কম্প্যারিজন অ্যান্ড ইমপ্লিসিট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বাট এক্সপ্লিসিট কম্প্যারিজন। এক্সপ্লিসিটে কি থাকবে, যে কোয়ালিটির জন্য আমরা তুলনা করছি সেটা অনেক সময় বলা থাকবে। ঠিক আছে তো? অথবা লাইক টাইক এটা ওটা দিয়ে আমরা ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করে ফেলবো আর কি। এই হচ্ছে ব্যাপার। কি বোঝা গেল কথাটা? জি স্যার। ভেরি গুড। জি স্যার। তাহলে আমরা মেটাফোর দেখলাম। মেটাফোরের ব্যবহার আমরা কি এখানে পেয়েছি? যে সনেটগুলো পড়েছি বা যে কবিতাগুলো পড়েছি, দেখি তো আমরা একটু খুঁজে পাই কিনা। দেখো তো এখানে কোনো মেটাফোরের ব্যবহার আছে কি না। স্যার শ্যাল আই কম্পেয়ার, এটাই তো প্রথম লাইনটাই তো স্যার। প্রথম লাইনটা স্যার, মেটাফোর, first তাই line। না? হ্যাঁ, দি আর সামার ডে, তো দি এবং সামার ডের সাথে তুলনা করছি আমি। ঠিক জি আছে। তারপরে দাই ইটারনাল সামার, দেখো দাই ইটারনাল সামার, শ্যাল নট হ্যাঁ, ফেড। শ্যাল নট ফেড, তাহলে দাই মানে তুমি, তাহলে তোমার ইটারনাল সামার, তাহলে তোমার কিছু একটাকে ইটারনাল সামারের সাথে তুলনা করছি, মানে তোমার কোন জিনিসটাকে, তোমার বিউটিটাকে, তাই না, বা তোমার কোয়ালিটিটাকে আমি তুলনা করছি ইটারনাল সামারের সাথে, দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছি। তারপর হচ্ছে ইটারনাল লাইন্স, তারপর হচ্ছে না, এই যে মোটামুটি আমরা এখানে দুই একটা পেয়েছি। হ্যাঁ, দুই একটা আমরা মেটাফোরের ব্যবহার পেয়েছি। এবার আমরা সনেট 19-এ যাই। এখানে দেখো তো আমরা কোনোভাবে পেয়েছি কিনা। দেখো, হিজ স্টেট ইজ কিংলি, হ্যাঁ, রাজার মতো, তাই তো, রাজার, হ্যাঁ, রাজার, তাই তো, গডের রাজ্যকে, রাজ্যে, এটা তুলনা করা হয়েছে। তারপরে ধরো আমরা এইখানে যদি যাই, এখানে তুলনাটা এভাবে নেই, এখানে মেটাফোরটা পাচ্ছি না, আমরা দেখি এখানে পাই কিনা। এখানে সিমিলির ব্যবহারই বেশি, এখানে মেটাফোরের ব্যবহারটা নেই। তারপরে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে এখানে
এখানেও নেই, ঠিক আছে? ওকে, তাহলে এই হলো আমাদের মেটাফোর। কি কথা কি ক্লিয়ার হয়েছে? সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? জি স্যার। জি স্যার। এইবার আসি আমরা পার্সনিফিকেশন। ওকে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি জিনিস কেউ কি জানো? ডু এনিওয়ান অফ ইউ নো হোয়াট ইজ কোনো বস্তুকে ব্যক্তির সাথে বা ব্যক্তির কোনো কিছুর সাথে তুলনা করা। কোন জড়বস্তুর মধ্যে মানুষের মানবীয় বৈশিষ্ট্য আরোপ করা হয়। স্যার এখানে তুলনা নয়, বৈশিষ্ট্য দেওয়া হবে। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমরা কোনো কিছুকে এমনভাবে টার্ম করব, এমনভাবে কথা বলবো বা এমনভাবে তুলে ধরবো, ইট উড সিম দ্যাট দে আর লাইক হিউম্যান বিং। হ্যাঁ, সেটা কোনো পশু হতে পারে, সেটা কোনো কনসেপ্ট হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, যেগুলোকে আমরা এমনভাবে ডিল করব, মানে কবি এমনভাবে কথা বলবেন, এমনভাবে তাদেরকে নিয়ে আলোচনা করবেন যেন মনে হবে তারা কি মানুষের মতো। বলছে ইন ইংলিশ লিটারেচার দেখেন বলছে পার্সনিফাই ইজ আ পার্সনিফিকেশন শব্দটি এসেছে। এই ওয়ার্ডটি দ্বারা বোঝাচ্ছে যে কোনো বস্তু বা ধারণা তথা অব্যক্তিবাচক কোনো কিছুকে, তাহলে অব্যক্তিবাচক যেমন পশু পাখি হতে পারে, তাই না? কোনো কিছুকে কি করা হয়? ব্যক্তিত্ব বা মানুষের গুণাবলী আরোপ করা হয়। অর্থাৎ ইন ইংলিশ লিটারেচার পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান আইডিয়া অর থিং ইজ গিভেন হিউম্যান অ্যাট্রিবিউটস অর ফিলিংস অর ইজ স্পোকেন অ্যাজ ইফ ইট ওয়ার হিউম্যান বিং। এমনভাবে কথা বলে যেন এরা মানুষ। ইট ইজ আ কাইন্ড অফ কমন মেটাফোর। এটা এক ধরনের মেটাফোর, আমরা সরাসরি তাকে ওই বলে ভাবছি। দিস অ্যালাউস রাইটার্স টু ক্রিয়েট লাইফ অ্যান্ড মোশন উইদিন ইনঅ্যানিমেট অবজেক্টস, অ্যানিমেলস অ্যান্ড ইভেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস বাই অ্যাসাইনিং দেম রিকগনাইজেবল হিউম্যান বিহেভিয়ার্স অ্যান্ড ইমোশনস। কয়েকটা উদাহরণ পড়ি আমরা। দ্য উইন্ড প্লেড হাইড অ্যান্ড গো সিক অ্যামং দ্য ট্রিজ। বাতাস যেন গাছের মধ্যে লুকোচুরি খেলছে। কে লুকোচুরি খেলছে? বাতাস। বাতাস। উইন্ড লুকোচুরি খেলছে। তাহলে লুকোচুরি কি আর উইন্ড খেলতে পারে? বলো। না স্যার। তাহলে এটা কিন্তু এক ধরনের মেটাফোর। এটা দিয়ে আসলে আমরা কি বলতে চাচ্ছি? উইন্ড যেন লুকোচুরি খেলছে, এটা দিয়ে কি বলতে চাচ্ছি? এটা দিয়ে কোন সেন্সটা আসছে? এটা কিন্তু ডাইরেক্ট কম্পারিজন, ঠিক আছে? লুকোচুরির সাথে তুলনা। হ্যাঁ, লুকোচুরি, কিন্তু লুকোচুরির সাথে তুলনা কেন করলেন? কি বোঝাতে ব্যবহার করেছেন? ঝড় হচ্ছে এমন কিছু। না, মানে কখনো বাতাস বইতেছে, আবার কখনো থেমে যাচ্ছে না। হ্যাঁ, মানে ওরকম লুকোচুরি খেললে যেমন একজনকে কখনো দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে না, মানে কখনো আছে কখনো নাই, এরকম একটা অবস্থা বোঝাতে হাইড অ্যান্ড গো সিক, তাই তো, বা লুকোচুরি খেলার তুলনা করা হয়েছে। কি বুঝতে পারছো? তার মানে এখানে কি ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে বাতাসকে, যেন সে লুকোচুরি খেলছে। একইভাবে দেখো, সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুয়ারিং সান। তাহলে অটামকে মেনলি তুলনা করা হয়েছে, অটাম ঋতুকে। হ্যাঁ, অটাম ঋতুকে বলা হয়েছে সূর্যের ক্লোজ বুজুম ফ্রেন্ড। ক্লোজ বুজুম ফ্রেন্ড, হ্যাঁ, অন্তরঙ্গ বন্ধু। কে কার বন্ধু? অটাম সানের বন্ধু। অটাম সূর্যের। হ্যাঁ, অটাম সিজন সানের বন্ধু। তাহলে এখানে দুইজনই কি পার্সনিফিকেশন হয়েছে না? জি, অটামও হয়েছে, সানও হয়েছে, এবং তারা যেন ষড়যন্ত্র করছে, কনস্পায়ার করছে, ষড়যন্ত্র করছে। হ্যাঁ, ষড়যন্ত্র করছে। একইভাবে আমরা ড্যাফোডিল যদি দেখি, ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন। বলছে সুন্দর ড্যাফোডিল, তুমি যে এত তাড়াতাড়ি চলে যাও, এটা দেখে আমাদের কান্না পাই, আমরা কষ্ট পাই। তাহলে কবি কার সাথে কথা বলছেন বলো তো? ড্যাফোডিলের সাথে। তাহলে ড্যাফোডিল কি কবির কথা শুনতে পাচ্ছে? জি না। হ্যাঁ, কিন্তু না, তারপরেও না কবি স্যার। এমনভাবে কথা বলছে যেন সে কি একজন, ড্যাফোডিলের সাথে কথা বলছে সরাসরি। তাহলে ওই হিসাবে হিউম্যান ধরা হচ্ছে। একইভাবে একটু মিউট রাখো, হ্যাঁ, কারো ইয়াতে বারবার এক ধরনের সাউন্ড হচ্ছে। দেখো, নর শ্যাল ডেথ ব্র্যাগ, আমরা কিন্তু সনেট 18 পাচ্ছি। দ্য ওয়ান্ডার্স ইন হিজ শেড, যখন তুমি মৃত্যুর অধীনে চলে যাবে, তোমাকে নিয়ে মৃত্যু কখনো অহংকার করতে পারবে না। মৃত্যু কি অহংকার করে? অহংকার করে কারা করে? মানুষটা করে না? মানুষ করে। তাহলে মৃত্যুকে
মানুষ হিসাবে যেন কাউন্ট করে বলা হয়েছে যে মৃত্যু অহংকারের ব্যাপারের সাথে রিলেটেড। ঠিক আছে? এবং দেখো, সো লং লিভ দিস, এই সনেট যতদিন বাঁচবে, দিস গিভস লাইফ টু দি, তোমাকে সে জীবন দিয়ে যাবে। কে জীবন দিবে বলো? পয়েন্ট। এই সনেট, এই সনেট, এই পুরো সনেট কবিতাটা, ঠিক আছে, কি করবে? তাকে জীবন দিয়ে যাবে। এরপর যদি আমরা বলি সনেট 19-এ, এখানে হচ্ছে কি দেখো, পেশেন্স, পেশেন্স সুন রিপ্লাইজ, পেশেন্স উত্তর দিল। কে উত্তর দিল? ধৈর্য। পেশেন্স, পেশেন্স উত্তর দিল। তাহলে পেশেন্স কি উত্তর দিতে পারে? না স্যার। কিন্তু এখানে এমন ভাবে কথা বলা হয়েছে যেন পেশেন্স যেন মানুষের মতো আমার কথার প্রেক্ষিতে উত্তর দিচ্ছে, এবং পেশেন্স আমাকে এই কথাগুলো বলেছে। তাহলে পেশেন্সকে কি করা হয়েছে? দেখো, এটা কিন্তু কোটেশন মার্কের ভিতরে আছে, তাই না? তার মানে এটা এক ধরনের ডিরেক্ট ন্যারেশন। তার মানে পেশেন্স এই কথাটা বলেছে, তাহলে পেশেন্সকে এখানে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফাই করা হয়েছে। একইভাবে যদি আমরা এখানে আসি, এখানে কি আমরা পাবো পার্সনিফিকেশন? সনেট 43-তে এখানে আমরা কোনো পার্সনিফিকেশন পাচ্ছি না। তবে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে পার্সনিফিকেশন পাবো, কারণ তারা ডান্স করছে। দেখো, ড্যাফোডিল ফুলগুলো কি করছে? টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, এবং দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স, এবং ড্যাফোডিল ফুলের পাশাপাশি সমুদ্রের বা নদীর পানির যে ঢেউ, সেগুলোও নাচ করছে, তারাও নাচ করছে। ঠিক আছে? অতএব কি নাচ কি পাখি ফুল এগুলো করে না মানুষদের সাথে রিলেটেড? এটা মানুষকে বলা হয়েছে। মানুষের সাথে দেখো যে when all at once I saw a crowd a host of golden daffodil, crowd মানে ভিড়। কিসের ভিড়? ভিড় বলতে আমরা কার বুঝি? গরু, ছাগল, ভেড়া, পাখি, না পশু, না মানুষের? মানুষের। তারা কি করছে? a crowd of golden daffodil, তাহলে গোল্ডেন ড্যাফোডিল গুলোকে ক্রাউডের সাথে মানে মানুষের সাথে তুলনা করা হয়েছে, এবং দেখানো হচ্ছে যে ফ্লাটারিং এন্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, ডান্স করছে তারাও ডান্স করছে। ঠিক আছে? এই হিসাবে ড্যাফোডিল ফুলকে কিন্তু কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। এবং টু ড্যাফোডিলে গেলে তো আমরা পাইলামই যে পুরো কবি তো তার সাথে কথা বলছে যেন মানুষের মতো করে, হ্যাঁ, যে তুমি তোমার ইত্যাদি করে যেন কবি ড্যাফোডিল ফুলের সাথে কথা বলছে। তো এগুলো হচ্ছে কি এক্সাম্পলস অফ পার্সনিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু চলে যাব হচ্ছে হাইপারবলি। হ্যাঁ, এটা আমরা একটু দেখব হাইপারবলি কি জিনিস। এটা যেহেতু আমরা একটা উদাহরণ আমরা বিশেষ করে হাউ ডু আই লাভ দিতে পাবো। হাইপারবলিটা, হাইপারবলি কি জিনিস জানা আছে? অতিরঞ্জন। হ্যাঁ, মানে অতিরঞ্জিত করা কোনো কিছু। দাঁড়িয়ে কোনো কিছু বলা। কোনো কিছুকে অতিরিক্ত করে বলা, যা না তার থেকে বলা। হ্যাঁ, তুমি চাঁদের মতো সুন্দর, নাকি আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হ্যাঁ সেই গোলাপ ফুলটা এনে দিয়ে দিব, নাকি তোমার জন্য আমি আকাশের চাঁদটাও এনে কি করে দিতে পারি? তোমার খোপায় গুজে দিতে পারি, নাকি? তাই হচ্ছে অতিরঞ্জন করা বা অত্যুক্তি, মানে বেশি বেশি করে বলা। এগুলো কিসের ক্ষেত্রে খাটে বলো তো এই অতিরঞ্জন কথাটা? তোষামোদির সাথে, তাই না? অতিরঞ্জন কখন হয়? মনে করো তুমি একটা বিষয়ে একটা প্রশংসা পাওয়ার যোগ্য, সেই প্রশংসাটা যদি অরিজিনালি করা হয়, সেটা কি হাইপারবলি হবে? না স্যার। না স্যার। হাইপারবলি তো সেটা হবে হ্যাঁ, যেটা স্যার। তুমি যা না বা যেটা তার থেকেও বাড়িয়ে বলা হয়। বেশি করে বলা, তাই না? এটা হচ্ছে এক্সাজারেশন। বলছি ইন ইংলিশ লিটারেচার hyperbole is a figure of speech and literary device that creates a heightened effect through deliberate exaggeration, মানে একটা ইফেক্ট তৈরি করার জন্য। মেইনলি কবিরা এটা কেন ইউজ করে? তাদের কিছু একটা বোঝানোর জন্য তারা ইউজ করে, এবং এটা হচ্ছে ডেলিবারেটলি এক্সাজারেটেড, মানে তারা ইচ্ছা করে এক্সাজারেশন করে। Hyperbole is often a boldly overstated or exaggerated claim or statement that adds emphasis without the intention of being literally true, যে আসলে আমরা জেনেই বুঝবো যে এটা সত্যি না, আমরা সত্য
প্রকাশ আমরা সত্যি হিসাবে চালানোর জন্য এটাকে মানে এমফাসাইজ করছি না, বরং এটাকে করা হচ্ছে কোনো কিছুর হাইট অ্যান্ড ইফেক্ট, মানে একটা ইফেক্টটাকে বড় করে দেখানোর জন্য। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। যেমন হাউ ডু আই লাভ দিতে কবি যেভাবে দেখিয়েছেন, হ্যাঁ, তার ভালোবাসাটাকে তার হাজবেন্ডের জন্য, যে আমার সোল যত দূর পর্যন্ত রিচ করতে পারবে আমার ভালোবাসা তোমার জন্য ততটুকু, হ্যাঁ, তত গভীর, তত ফ্রি। এই যে বলা, এগুলো কি বলো? এগুলো হাইপার স্যার আমার করতে পারি? কেউ কিছু বলতে চাচ্ছ? আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি হ্যাঁ, কি বলো। করব না? হ্যাঁ অবশ্যই, যদি এর সাথে রিলেটেড হয় এখন করো। না এর সাথে নয়, আগের ক্লাসগুলোর না, স্যার। তাহলে এখন একটু করো না, আমরা যদি এর ভিতরে আছি তাহলে অন্যদিকে আমি চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার বলছে ইন রেটোরিক অ্যান্ড লিটারেচার হাইপারবলি ইজ অফেন ইউজ টু ক্রিয়েট স্ট্রং ইমোশনাল রেসপন্স। এটা কেন ব্যবহার করা হয়? তাতে একটা ইমোশন আনার জন্য। যেমন এই উদাহরণটা যদি আমরা একটু দেখি, এই ড্যাফোডিল ফুলের, হ্যাঁ, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। দেখো বলা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লটস ওভার on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. এটা কি বলা হচ্ছে? এবং এখানে একটা জিনিস বলা হচ্ছে, এত ড্যাফোডিল যে 10,000 saw I at a glance, এক পলকে আমি 10,000 দেখতে পাচ্ছি। তাহলে এক পলকে 10,000 আছে কিনা ফুল তুমি কি করে বুঝলা? বলো, তুমি কি 10,000 গুনে ফেলছো? না চোখে এটা কি হাইপারবলি? তাহলে Hyperbole. হাইপারবলি তো অবশ্যই, কিন্তু এটা কেন ইউজ করলেন কবি এটাকে? অতিরঞ্জিত মানে করার জন্য। না, অতিরঞ্জিত তো অবশ্যই, কিন্তু কেন? লার্জ অ্যামাউন্ট বোঝাতে, তাই না, যে কত ফুল এখানে আছে। হ্যাঁ, যেদিকে আমি তাকাচ্ছি সেদিকে যেন 10,000 দেখতে পাচ্ছি। তার মানে কি, যে এত বেশি পরিমাণ আছে, যেটাকে আমরা মানে কি, এটা অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট বোঝাতে, তাই না, আমরা এই সেন্সটাকে বুঝেছি। তা হচ্ছে 10,000 saw I at a glance, হ্যাঁ, প্রতি পলকে পলকে আমি 10,000 দেখতে পাচ্ছি। তার মানে এটাকে হাইট অ্যান্ড ইফেক্ট কোনটা? দ্য নাম্বার অর দ্য অ্যামাউন্ট অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, এটা বলতে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে সনেট 18-এ আমরা কোনো হাইপারবলি পাচ্ছি কিনা? হাইপারবলি আছে কিনা বলো? এখানেও আছে, নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডার্স ইন ইজ শেড, হ্যাঁ, যেখানে এবং তোমার হোয়েন ইন ইটারনাল লাইন্স টাইম টু গ্রো বা সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, এখানেও এক ধরনের হাইপারবলিক ইফেক্ট আছে, যে তোমাকে এই কবিতা বাঁচিয়ে রাখবে। ঠিক আছে তো? যে অতিরিক্ত করে সৌন্দর্যটাকে বোঝানো হচ্ছে, অতিরিক্ত করে। একইভাবে আমরা এই যে এটাতে পাবো, হ্যাঁ, যে আমি যে কিভাবে তোমাকে, Sometimes to what the eye of heaven shines. এটা কি স্যার? সরি বলো, হ্যাঁ বুঝি নাই। এটা সনেট 18 এ। হ্যাঁ, Sometimes to what the eye of heaven shines. এটা কি না না হাইপারবল? না না না, এটা এটা hyper, এটা তো মাঝে মাঝে তো বেশি গরম হয়, তাই না, টু হট, ওটা তো সূর্য হয়, এটা হাইপারবলি না। হাইপারবলি মানে হচ্ছে যা না তাই বলা। ঠিক আছে, যা না তাই বলা। হ্যাঁ, এখানে আমরা পাবো আর কি, যে এত পরিমাণে এই পুরোটা কবিতাটা একটা হাইপারবলিক ইফেক্ট রয়েছে। হ্যাঁ, যে তার ভালোবাসাটা তিনি দেখাতে চাচ্ছেন, মানে অতি মাত্রায় তিনি যে ভালোবাসেন সেটা বোঝানোর জন্য। আজ তো বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি, যে 10,000 saw I at a glance, এটা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড থেকে নিয়েছি। আর একটা জিনিস দেখো, আই লাভড অফেলিয়া, এটা আমরা হ্যামলেট নাটকে পেয়েছি, যেখানে হ্যামলেট তার, অফেলিয়া হচ্ছে তার বিলাভিড, তার প্রেমিকা, তার প্রেমিকার মৃত্যুতে, ঠিক আছে তো, তার ভাইয়ের সাথে, মানে অফেলিয়ার ভাইকে বলতেছে, মানে অফেলিয়ার ভাই হ্যামলেটকে বলতেছে যে তুমি কি আমার বোনকে বেশি ভালোবাসতে পারছো? তখন হ্যামলেট বলেছে যে আমি অফেলিয়াকে যা ভালোবাসি তা তোমার মতো 40,000 ব্রাদার্স কুড নট মেক আপ মাই সাম। হ্যাঁ, মানে আমি যে পরিমাণ ভালোবাসি একা, তোমার মতো 40,000 ভাইয়ের ভালোবাসা মিলেও আমার মতো ভালোবাসা বাঁচতে পারবে না। এটা কি বলো? এটা এক্সাজারেশন না? হাইপারবোল। এবার বলা হচ্ছে, এখানে একটা আছে যে আই লাভ ইউ ডিয়ার, আই লাভ ইউ টিল চায়না অ্যান্ড আফ্রিকা মিট।
যে আমি তোমাকে ততদিন পর্যন্ত ভালোবাসবো যতদিন না পর্যন্ত চায়না এবং আফ্রিকা একসাথে মিলে যাচ্ছে। চায়না আর আফ্রিকা কি মিলতে পারে কখনো? না বলো। স্যার। অথবা না। দ্য রিভার জাম্পস ওভার দ্য মাউন্টেন, যতদিন না পর্যন্ত নদী লাফ দিয়ে পড়ছে পর্বতের উপর দিয়ে। নদী কি কোনদিন পর্বতের উপর উঠতে পারে? না স্যার। অথবা দ্য স্যামন সিং না ইন দ্য স্যার। স্ট্রিট, অথবা ইলিশ মাছ বা স্যামন ফিশ যেগুলো সমুদ্রে থাকে নোনা পানিতে তুললে পারে মারা যায়। তাই বলছে যতদিন না পর্যন্ত স্যামন রাস্তায় এসে গান করবে ততদিন পর্যন্ত আমার ভালোবাসা তোমার জন্য থাকবে, আমি তোমাকে ভালোবেসে যাব। তাহলে কি হলো, এটা একটা হাইপারবোলিক ইকুয়েশন নাকি? হাইপারবল। হ্যাঁ, স্যার আচ্ছা, তো এটা খেয়াল করো। তারপরে আমরা আচ্ছা রাইম তো আমরা পড়েছি তাই না, রাইমটা পড়েছি। আচ্ছা, তো মোটামুটি এই কয়টা আমি পড়ালাম, কারণ কবিতা আমরা পড়েছি কিছু কিছু ক্ষেত্রে, এই জন্য এই কয়টা পড়িয়ে দিলাম। তারপরে আমরা আরও দুটা কবিতা পড়ব, ঠিক আছে, আগামী ক্লাসে। এই যে দুটো আমি তোমাদের সাথে নতুন অ্যাড করলাম সেটা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এবং টু ড্যাফোডিল, কারণ এখানে কয়েকটা লিটারি টার্মস রয়েছে, যেমন সিম্বল রয়েছে, ঠিক আছে, তারপরে ইমেজারি রয়েছে, তারপরে এলিটারেশন, অ্যাসোনেন্স, এগুলো কী জিনিস, ক্লাইম্যাক্স, এন্টি ক্লাইম্যাক্স, এগুলো হয়তো এখানে নাই, তারপরে আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের কিছু লিটারি টার্মস নিয়ে আলোচনা। তো এগুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বলো? স্যার না স্যার। না স্যার। স্যার ওকে, তো এর সাথে আমি আর দুটা অ্যাড করতে চাচ্ছি, করব নাকি? আর 2 মিনিট আছে। হুম, না কবিতা না পড়ে আমি ওগুলোকে দিতে পারতেছি না, ঠিক আছে। তো আজকে আর আমি নতুন টপিক নিচ্ছি না, তো তোমাদের আজকে এখনই আমি শেষ করছি। তা বাকি পড়াগুলো কেমন চলতেছে বলো? স্যার বাকি পড়াগুলো কেমন চলতেছে? এগুলো চলতেছে তো নাকি? স্যার জি স্যার। হুম হুম। আচ্ছা বলো, কার কি সমস্যা বলো তো, কেউ কিছু বলতে চাচ্ছ? আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সনেট 43 হাউ ডু আই লাভ দি, হ্যাঁ এখানে যে কাজটা দিয়েছিলেন 2 দিন আগে হয়েছে আই এম বেস্ট প্যাটার্নাল, আই এম হ্যাঁ বিগ। হ্যাঁ হ্যাঁ, তো স্যার হচ্ছে এখানে যে আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেজ, এখানে আসলে কি ওই নিয়মটা খাটতেছে? আমার একটু হচ্ছে না স্যার এটা। কেন, আমি তো করেই দিয়েছি, আমি করে দিই নাই? আমি তো স্যার করেই আমি তো দিয়েছি। ক্লাসটা করতে পারি না, আমি তো মানে আপনাকে বলেছিলাম যে আমি না হচ্ছে আমি তো করে শিটগুলো শেয়ার করি নাই গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দেই নাই? জি স্যার। জি স্যার, রেকর্ড দিয়েছেন। ক্লাসে তো দিয়েছি আছে। তো, তাহলে তুমি ওখানে দেখে নাও, ওখানে তো গ্রুপে তো দিয়েছি। গ্রুপে মনে হয় খেয়াল করো না তোমরা মেসেজ টেসেজগুলো খুব একটা, হ্যাঁ এই জন্য। কালকে একটা আমি দেখতে পারি নাই স্যার, ওকে স্যার সরি। হ্যাঁ আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি, তিনটারই আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র আমাদের কোন জায়গাতে যেন মেলেনি। হ্যাঁ।